আসসালামু আলাইকুম। এখন আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 গাণিতিক বাক্য এর 29 পৃষ্ঠার নিজে করি এর যে কাজগুলো রয়েছে তার মধ্যে আমরা আজকে 1 নাম্বার যে কাজটি রয়েছে এখানে 1 নম্বরে আমাদেরকে 1 থেকে 8 পর্যন্ত 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন দিয়েছে, এগুলোর আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। তো 1 নম্বরে বলা হয়েছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। এখানে মূলত আমাদেরকে অনেকগুলো অঙ্ক দিয়েছে, এই অঙ্কগুলোর মধ্যে দেখো 4টি করে অপশন দিয়েছে ক থেকে ঘ পর্যন্ত, যেটা সঠিক মনে হবে সেটাতে আমরা কি দেব, টিক চিহ্ন আমাদেরকে দিতে হবে। তো প্রথমে অঙ্কটি দেখো 1 নম্বর, এখানে দিয়েছে 12 - 7 প্রথম বন্ধনীর মধ্যে এটা রয়েছে এবং গুণ রয়েছে 2, তারপর রয়েছে -2। তো আমরা সবাই একটা বিষয় জানি যে একটা বাক্যে যদি একাধিক যোগ বিয়োগ দ্বারা থাকে তাহলে আমরা কি করব, প্রথমেই কিন্তু আমরা বন্ধনীর কাজ করব, তারপর গুণের কাজ করব বা ভাগের কাজ করব, তারপর যোগ বিয়োগের কাজ করব। তো এইভাবেই মূলত এই বিষয়টি আমাদেরকে সমাধান করতে হবে। তো এই বিষয়টিকে যদি আমরা আলাদাভাবে সমাধান করতে চাই তাহলে আমরা 1 নম্বরে কি করব, তো এটাকে যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে প্রথমেই অঙ্কটি খুব সুন্দরভাবে খাতায় লিখে নিতে হবে, কারণ এই অঙ্কটি আমাদেরকে আলাদাভাবে করে দেখতে হবে যে এখানে যে 4টি অপশন দিয়েছে তার মধ্যে কোনটি সঠিক। তো প্রথমেই আমরা কি করব, প্রথমেই যে বন্ধনীর মধ্যে যে কাজটি রয়েছে সেটার আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে রয়েছে 12 - 7, তাহলে আমরা 12 থেকে 7 বাদ দিলে কত হয় সেটা আমরা দেখব। 7, 8, 9, 10, 11, 12, 12 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে হবে 5। তারপর যেটা আছে সেটাই লিখব, পরবর্তীগুলো গুণন 2 বিয়োগ 2। এরপর আমরা জানি যে গুণের কাজটা আগে করতে হয়, গুণ বা ভাগের কাজটা যেটা বামে থাকবে সেটা আগে করব। তাহলে এখানে রয়েছে 5 গুণন 2, এটার কাজ আমরা আগে করব। তাহলে আমরা 5 দুগুণ 10 হয়, আর বিয়োগ কত, বিয়োগ 2। এখন আমরা বিয়োগের কাজটি করতে পারি, তাহলে উত্তর কত হচ্ছে আমাদের 8। তো এইভাবেই আমরা মূলত এই অঙ্কগুলো করব। প্রথমে যে বন্ধনী থাকবে সেই বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এরপর গুণ এবং ভাগের মধ্যে যেটা বামে থাকবে সেটা আগে করব, তারপর আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানটার উত্তর কি হচ্ছে বলো তো, আমরা উত্তর কত পেলাম, 8। তাহলে আমরা এই 8-এ টিক চিহ্ন দেব। একের হচ্ছে খ নাম্বারটি উত্তর, সেটা হচ্ছে 8। এরপর 2 নম্বর অঙ্কটি দেখো, কয়টি 50 টাকার নোট মিলে 2000 টাকা হয়। তাহলে তোমাকে বলা হলো, তোমাকে একটি 50 টাকার নোট দিল এবং বলল যে এরকম কয়টি 50 টাকার নোট দিলে তোমার কাছে 2000 টাকা হবে। তো দেখো, একটি 50 টাকার নোট 50 টাকা, এভাবে দুইটি 50 টাকার নোট 100 টাকা, এভাবে তিনটি 50 টাকার নোট 150 টাকা, এভাবেই কিন্তু এক সময় যেতে 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 আমাদের এই 2000 টাকাটা মিল হবে। তাহলে এটা যদি আমরা খুব সহজেই বের করতে চাই তাহলে আমাদেরকে এভাবে এই 2000 দিয়ে 2000কে আমাদের, এটাকে এখানে কত রয়েছে 50 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কতটি 50 টাকার নোট 2000 মিল করতে লাগবে সেটা আমাদেরকে বের হয়ে আসবে। তাহলে কতটি বলতো, এখানে যদি আমরা 4 নেই তাহলে হচ্ছে 4 50 200, আর একটা রয়েছে 0, তাহলে 40। তো এখানে তো আমি আর তোমাদেরকে ভাগ করা শেখাবো না, এখানে মূলত যদি আমরা 40টি, এখানে আমাদের 40 উত্তর বের হয়েছে, যদি আমরা 40টি 50 টাকার নোট নেই তাহলে কিন্তু আমাদের 2000 টাকা হবে। তাহলে আমাদের 2-এর উত্তর কত, 40। এরপর পরবর্তী অঙ্কটি দেখো, জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনল, 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। এখানে প্রশ্নটা খুব ভালোভাবে পড়ো। জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, তার মানে কি জামিলের 4টি কলমের দাম দিয়েছে, 15টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে। টাকা এখানে চেয়েছে, তার মানে আমরা কি করব, টাকাটি বাম পাশে লিখব। তো এই ধরনের অঙ্কগুলোকে বলা হয় ঐকিক নিয়মের অঙ্ক। দেখো এখানে কিন্তু টাকা আমাদেরকে চেয়েছে, তার মানে আমাদের যখন আমরা 15টি কলম এর দাম বের করতে চাবো টাকাটা আমাদেরকে ডান পাশে লিখতে হবে। আমরা যখন সাজাবো তাহলে আমরা এটা কিভাবে লিখবো, আমরা একটু লিখি। এখানে দেওয়া ছিল কত, 4টি কলম কিনলো 32 টাকায়। দেখো এখানে দেওয়া ছিল না যে জামিল 32 টাকা দিয়ে 4টি কলম কিনলো, তার মানে টাকাটা যদি আমরা ডান পাশে নেই তাহলে আমরা লিখবো 4টি কলম কিনলো 32 টাকায়। আমরা লিখলাম সেটাই, যে 4টি কলম কিনলো 32 টাকায়। এখন যদি আমরা 15টি কলমের দাম বের করতে চাই আমরা কিন্তু সরাসরি কখনোই এখানে 4টি কলমের দাম 32 টাকা, 15টি কলমের দাম আমরা লিখতে পারবো না, কারণ আমাদেরকে তার আগে একটি কলমের দাম বের করতে হবে, তারপর তাহলেই আমরা লিখতে পারবো যে 15টি কলমের দাম কত। তাহলে আমরা প্রথমে, শুধু এটা না, এই ধরনের যত অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কের ক্ষেত্রেই আমরা প্রথমে একটি কলম
একটি কলম বা একটি জার যেটাই বলুক সেটার আগে আমরা আগে একটির দাম বের করে নিব। তাহলে একটি কলমের আমরা দাম আগে বের করি। দেখো 4টি কলমের দাম যদি 32 টাকা হয় তাহলে একটু ভেবে দেখো তো একটি কলমের দাম কত হবে। স্বাভাবিকভাবেই 32 টাকার চেয়ে কম হবে, কারণ 4টি কলমের দাম 32 টাকা, একটি কলমের দাম তো 32-এর চেয়ে কমে আসতেছে। তাহলে আমরা কমে আসলে কত লিখব, ভাগ লিখব। এখানে আমরা 32 ভাগ কত দেব, 4 দেব। তারপর আমরা দেব টাকায়। এখন আমরা বের করতে পারবো যে 15টি কলমের দাম কত। এখন আমরা লিখব যে 15টি কলম কিনলো, কত টাকায় কিনলে। এখন গুণ হবে না ভাগ হবে বলো তো? এখন গুণ হবে, কারণ একটি কলমের দাম যদি এত টাকা হয় তাহলে 15টি কলমের দাম তো অনেক বেশি হবে, বেশি হওয়ার তো কথাই না। তাহলে আমরা কি করব, এই 32 ভাগ 4 এটার সাথে আমরা কি দেব, 15 গুণ দেব। 32 ভাগ 4-এর সাথে আমরা 15 গুণ দিয়ে, তাহলে আমরা কিন্তু এখন এটা যদি আমরা এই গুণ এবং ভাগ করি তাহলেই আমরা পাবো যে, দেখো প্রথমে আমরা এই ভাগটি করব, ভাগটি করার পর আমরা 15 দ্বারা গুণ দেব এখানে। তাহলে এখানে 4 দ্বারা যদি আমরা 32কে ভাগ করি তাহলে হচ্ছে 4 অষ্টে 32, আর এই গুণন আমরা 15 লিখতে পারি। এখন কিন্তু আমাদের 15টি কলমের দাম সেটা বের হয়ে আসবে। তাহলে আমরা এটা গুণ করি, 5 অষ্টে 40, শূন্য হাতে 4, 8 4, 8 4 12, উত্তর হচ্ছে আমাদের 120 টাকা। তার মানে এই 15টি কলমের দাম কত, 120 টাকা। এখানে আমরা 120 টাকা 15টি কলমের দাম বের করলাম। তাহলে দেখি আমাদের এখানে উত্তরে 120 টাকা আছে কিনা, 3 নাম্বার। হ্যাঁ, এটাই হচ্ছে তাহলে আমাদের উত্তর, 120 টাকা। আমরা এইভাবেই এই সমস্ত অঙ্কগুলো প্রথমে যত দেওয়া থাকবে তারপর আমরা একটি বের করে নিব, তারপর যত চেয়েছে তত আমরা বের করে নিব। তো এরপর দেখো 4 নম্বর প্রশ্নটি, 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত। তো এটাও আমাদের ঐকিক নিয়মের অঙ্ক। আমরা প্রথমেই কি করব, দাম চেয়েছে তার মানে দামটা আমরা ডান দিকে লিখব। 1 ডজন মানে কত বলো তো, 12টি। 1 ডজন মানে হচ্ছে 12টি। আমরা লিখব যে 12টি কলমের দাম, 12টি কলমের দাম আমরা লিখার পর আমরা একটি কলমের দাম বের করব, তারপর আমাদের যতটি চেয়েছে ততটি কলমের দাম বের করব। এখানে 12টি কলমের দাম আমরা কত একটু দেখে নিই। 1 ডজন মানেই কিন্তু 12টি, 12টিও যা 1 ডজনও তা, 48 টাকা। 1 ডজনের দাম 48 টাকা। আমরা লিখব যে 1 ডজন কলমের দাম 48 টাকা। এখন আমরা কি করব, এখন আমরা একটি কলমের দাম বের করব। দেখো 12টি কলমের দাম যদি হয় 48 টাকা, একটি কলমের দাম কমে আসতেছে, এজন্য আমরা 48কে 12 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের একটি কলমের দাম বের হয়ে আসবে। এখন আমরা কয়টি কলমের দাম চেয়েছে, 8টি কলমের। এখানে আমরা লিখব যে সুতরাং, এগুলো আমাদের আলাদা করে নিয়ে উত্তরটা লিখতে হবে সেখানে। তাহলে আমরা কি করব, একটি কলমের দাম যদি এটা হয় তাহলে 12টি কলমের দাম অবশ্যই বেশি হবে, 8টি কলমের দাম অবশ্যই বেশি হবে। তাহলে এখানে আমরা ভাগটি করে নিতে পারবো, অথবা এখানেও আমরা ভাগটি করতে পারবো, গুণ 8। এই 8 আমরা গুণ করলাম, যেহেতু বেশি এজন্য আমরা এই 8কে এভাবে আমরা গুণ করলাম। দেখো 48 ভাগ 12 গুণ 8। একটি কলমের দাম যদি এত হয় তাহলে 8টি কলমের দাম স্বাভাবিকভাবে বেশি হবে, এজন্য আমরা 8 দিয়ে গুণ করলাম। এখন আমরা এই 12 দিয়ে যদি 48কে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 4 বারং 48। এটা তোমরা আলাদা করে ভাগ করে নিতে পারো, আর গুণ 8, তাহলে কত হচ্ছে, 4 অষ্টে 32। 8টি কলমের দাম কত হচ্ছে, 32 টাকা হচ্ছে। এখন আমরা যদি একটি কলমের দাম বের করতে পারি তাহলে আমাদের 8টি বলুক আর 40টি বলুক, আমরা খুব সহজেই গুণ ভাগ করে বের করতে পারবো। তাহলে আমাদের কত উত্তর বের হলো, এই যে 32 টাকা আমাদের উত্তর বের হলো। এভাবেই আমরা মূলত এই অঙ্কগুলো করবো। এরপর পরবর্তী অঙ্ক 5 নম্বর অঙ্কটি দেখো, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে। মানে আমাদেরকে কি 334টি আম যদি 15 জনের মধ্যে ভাগ করে দেই তাহলে এই 334কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা চেয়েছে। অবশিষ্ট মানে কি, ভাগশেষ চাওয়া। তাহলে এটা যদি আমরা আলাদা করে একটু ভাগ করে নেই তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে ভাগশেষ আমাদের কত থাকবে। তো এখানে যদি আমরা 334কে যদি আমরা 15 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা বিষয়টি পেয়ে যাব। তাহলে আমরা এখানে 2 নেব, কারণ হচ্ছে 15 দুগুণে 30, এখানে আমাদের 3 থাকলো, এখানে আমরা 4 নেব, আর এখানে আবার আমরা 2 নেব, 15 দুগুণে 30, আর আমাদের অবশিষ্ট কত থাকলো বলতো, 4। তার মানে আমাদের উত্তর হচ্ছে তাই। দেখো অবশিষ্ট কত থাকলো, 4। 15 দুগুণে আমরা 30 নিলাম, আবার এখানে অবশিষ্ট আমাদের থাকলো 4। এভাবে তোমরা ভাগটি আলাদা করে নিয়ে যদি অবশিষ্ট বলে তাহলে আমরা ভাগশেষটা উত্তর দেবো। এখানে আমরা দেখি এই যে 4 আছে আমাদের উত্তরে, ক নম্বরে 4, তাহলে আমরা টিক চিহ্ন দেবো।
4। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব। পরবর্তী অঙ্কটি হচ্ছে 6 নম্বর অঙ্ক। তোমাদের 29 পৃষ্ঠার 6 নম্বর অঙ্কটি হচ্ছে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ। কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত? দেখো এখানে একটা বিষয় যে মাতার বয়স কত, কন্যার বয়স কত 15, তার মানে কি মাতার বয়স কত বলো তো? মাতার বয়সের 3 গুণ হচ্ছে কন্যার বয়স, 3 গুণ মানে 3 গুণ মানে তো এইটা দ্বারাই 3, এটা হচ্ছে কন্যার বয়স, আর কন্যার বয়সের 3 গুণ গুণ 3 হচ্ছে মাতার বয়স, তাহলে এটা হচ্ছে মাতার বয়স। কত হচ্ছে মাতার বয়স? 45 বছর হচ্ছে মাতার বয়স। এখন বলছে 10 বছর পর মাতার বয়স কত, মানে এরও এই 45-এরও 10 বছর পর মাতার বয়স কত? উত্তর হচ্ছে এখানে আমরা 10 বছর পর দিই তাহলে হচ্ছে 55। এভাবেই মূলত আমরা এই বিষয়গুলো উত্তরগুলো তৈরি করব। এরপর পরবর্তী অঙ্কটি দেখো, এখানে সবশেষ অঙ্কটি হচ্ছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটি যদি আমরা করি তারপর 8 নম্বর অঙ্কটি করে আমরা আজকের ক্লাসটি শেষ করব। তো দেখো 7 নম্বরে বলেছে 5 গুণ 6 ভাগ 2, এখানে একটি ফাঁকা ঘর দিয়েছে এবং 6 গুণ 6 বিয়োগ 6, গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোনটি বসবে? দেখো এখানে বড় বড় ছোট চিহ্ন দিয়েছে, আবার সমান চিহ্ন দিয়েছে, এখানে আরেকটি চিহ্ন দিয়েছে, তাহলে এই 4টি চিহ্নের মধ্যে এখানে কোন চিহ্নটি বসবে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এইটা আর এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু বুঝতে পারবো যে এটা আর এটা সমান, নাকি এটা এটার চেয়ে বড়, নাকি এটা এটার চেয়ে ছোট। তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি 5 গুণন 6 কত হচ্ছে? 5 6 30, আর 30কে যদি আমরা এখানে 2 দিয়ে একটু ভাগ করি, দেখো 30কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 15। 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 15, তার মানে এই দিকে হচ্ছে 15, আমরা এটা গুণ আর ভাগ করার পর পেলাম 15। আর এখানে দেখো 6 6 কত? 36, 36 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 30, তার মানে এই দিকে আছে 15 আর এই দিকে আছে 30, তাহলে আমাদের এখানে কোন চিহ্নটা হবে বলো তো? এটা হচ্ছে বড়, তার মানে এই দিকে আমরা চিহ্নটা দেব, এটা হচ্ছে আমাদের উত্তর। তো যেটা বড় আমরা বড় চিহ্ন দিলাম, এটাই হচ্ছে আমাদের উত্তর, আমরা এদিকে বড় চিহ্নটা দিব বা গ্রেটার দেন চিহ্নটা আমরা দেব। এরপর পরবর্তী যে অঙ্কটি সেটা হচ্ছে খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি? খোলা বাক্যের সংখ্যাটি হচ্ছে যে বাক্যের সঠিক বা মিথ্যা নির্ণয় করা যায় না, যে গাণিতিক বাক্যটা সঠিক কিনা মিথ্যা আমরা এটা বুঝতে পারবো না, সেটাই হচ্ছে খোলা বাক্য। দেখো এখানে ক নাম্বার যেটা হচ্ছে 6 গুণ 4, 4 6 24 সমান হচ্ছে 24, তার মানে এই বাক্যটি সত্য, এখানেও 24 আছে, এখানেও 24 আছে, এটা আমরা নির্ণয় করতে পারলাম যে এটা 24। এরপর পরবর্তী বাক্যটি দেখো 8 ভাগ 2 হচ্ছে 4, তাহলে 8 ভাগ 2 হচ্ছে 4, এখানে এটা কিন্তু সঠিক বাক্য। আর 4 গুণ 4 হচ্ছে 16, এদিকেও 16 এদিকেও 16, 16 সমান 16, তার মানে এখানে যে 3টি বাক্য আছে 1 2 এবং 3, এই 3টি গাণিতিক বাক্য সঠিক আমরা নির্ণয় করতে পারলাম। তাহলে যেটা নির্ণয় করতে পারবো না সেটা হচ্ছে এই যে খ নাম্বার। দেখো ক গুণন 4 সমান 16, আমরা কিন্তু এই ক এর মানটা জানি না, তার মানে আমরা বুঝতে পারতেছি না যে ক গুণ 4 করলে 16 হবে কি না, তার মানে এটাই হচ্ছে খোলা বাক্য, যেটার মান আমরা নির্ণয় করতে পারবো না বা যেটা সঠিক না মিথ্যা সেটা বুঝতে পারবো না। তো এটাই হচ্ছে মূলত আজকের তোমাদের ক্লাস। আজকের ক্লাসে আমরা এখানে 1 নাম্বারটা 1 থেকে 8 পর্যন্ত উত্তর করলাম। পরবর্তী ক্লাসে আমরা এখানে 2 নাম্বারটি 3 নাম্বারটি এবং 4 নাম্বারটি খুব শীঘ্রই এই ক্লাসটি দেওয়া হবে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ক্লাসটি বুঝতে পারলে একটি লাইক দিয়ে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে তোমাদের মতামত জানাতে পারো।